দর্শক আমন্ত্রণ চ্যানেল 24-এর বিশেষ আয়োজন আপডেট 24-এ। সাথে আছে আতিকুর রহমান। ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চায় না বাংলাদেশ। পিলখানায় বিজিবি কর্মকর্তাদের এই কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, সীমান্তে পিঠ দেখাবে না বিজিবি। আধা সামরিক বাহিনীটিকে তাদের দায়িত্ব পালনের নির্দেশও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উত্তরপ্রদেশের লখনৌতে সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে সভাপতির ভাষণে রাশিয়া ইউক্রেন হামাস ইসরায়েল যুদ্ধের পাশাপাশি বাংলাদেশ পরিস্থিতির ওপর নজর রাখতে কর্মকর্তাদের নির্দেশ দেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বলেন, শান্তি রক্ষায় ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। গেল 1 সেপ্টেম্বর মৌলভীবাজার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে নিহত হন 13 বছরের কিশোরী স্বর্ণা দাস। জানিয়ে কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় হাইকমিশনকে আনুষ্ঠানিক চিঠিও দেয় তারা। এমন বিষয়ে ভারত কোনো প্রতিক্রিয়া না জানালেও দেশটির ত্রিপুরা রাজ্যের স্বরাষ্ট্র বিভাগের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, সীমান্তে বিজিবির চালানো গুলিতে নিহত হয়েছে স্বর্ণা দাস। এমন পরিস্থিতিতে পিলখানায় বিজেপি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বাহিনীটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চায় না বাংলাদেশ। সীমান্তে পিঠ দেখাবে না বিজিবি। বাহিনীটিকে তাদের অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনাও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাখি জেসমিন, চ্যানেল 24। শিগগিরই গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান জাদুঘরে রূপান্তর করা হবে। আওয়ামী লীগ সরকারের 16 বছরের নিপীড়নের নিদর্শনও থাকবে সেখানে। গণভবন পরিদর্শন করে এই তথ্য জানান উপদেষ্টারা। বলেন, পরবর্তী প্রধানমন্ত্রী কোথায় থাকবেন এ নিয়ে পরে সিদ্ধান্ত হবে। চলতি মাসে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে বড় পরিসরে হবে স্মরণ সভা। ছাত্র জনতার অভ্যুত্থানের জেরে শুধু ক্ষমতাচ্যুতই হননি শেখ হাসিনা। গেল 5 আগস্ট তড়িঘড়ি করে গণভবনও ছাড়তে হয় তাকে। এরপর ক্ষুব্ধ জনতা গণভবন দখল নিয়ে স্বাক্ষর রেখে যায় নিজেদের রাগ ক্ষোভের। ওই দিন রাত থেকে নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় স্থাপনাটি পরিদর্শন করেন 3 উপদেষ্টা। আলোচনা করেন গণপূর্ত ও স্থাপত্য বিভাগের দায়িত্বশীলদের সাথে। পরে ব্রিফিংয়ে উপদেষ্টারা বলেন, জনগণের বিজয়কে ধারণ করার উদ্দেশ্যেই গণভবনকে জাদুঘরে পরিণত করা হবে, যা স্বৈরশাসকদের পরিণতির একটি নিদর্শন। আগামীকালের মধ্যেই এ বিষয়ে একটি কমিটি এবং কাজ শুরু হতে পারে পরবর্তী সপ্তাহে। জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের স্মৃতি এবং এই ফ্যাসিবাদী যে শাসন, এই শাসনের সময়কার যেই জনগণের উপর যে অত্যাচার, নিপীড়ন, গুম, খুনের যেই স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এটি শুধু বাংলাদেশেই নয়, আমরা পৃথিবীর বুকে একটি নিদর্শন হিসেবে রাখতে চাই যে কোনো স্বৈরাচারী, ফ্যাসিস্ট, খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক। উপদেষ্টারা জানান, জনতার ক্ষোভের বহিঃপ্রকাশের পর গণভবনের যে অবস্থা সেভাবেই এই স্থাপনাকে রাখার চেষ্টা করা হবে। এক প্রশ্নের জবাবে বলেন, পরবর্তী সরকার প্রধানের বাসভবন কোথায় হবে সেটি পরের সিদ্ধান্ত। পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন বিষয়ে সেটা পরবর্তীতে আলোচনা হবে। এখন আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যেখানে আছেন যমুনাতে, তিনি সেখানেই থাকবেন। সে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ পুরা বিল্ডিংটার চারিদিকে আসলে ছড়িয়ে রয়েছে। আমরা চেষ্টা করব সেই ক্ষোভগুলোকে যথাসম্ভব ইনটেক্ট রেখেই জাদুঘরের কার্যক্রমটা করার। 1 টাকা দিয়ে তো মালিকানা নিয়ে নেওয়া হয়েছিল না? 1 টাকা দিয়ে কি মালিকানা নেওয়া হয়েছিল? জনগণের ছিল কতখানি? আমরা জনগণের জন্য এটা উন্মুক্ত করার চিন্তা করছি। আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম জানান, চলতি মাসেই শহীদ পরিবারদের নিয়ে বড় আকারে স্মরণ সভা হবে। আহতদের ব্যাপারে এবং শহীদ পরিবারদের ব্যাপারে যে কমিটমেন্টগুলো, আর্থিক এবং অন্যান্য প্রতিশ্রুতিগুলো সেখান থেকে দেওয়া হবে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। বিতর্ক সৃষ্টি করে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না অন্তর্বর্তী সরকার। রাজশাহীতে মতবিনিময় সভায় জাতীয় সঙ্গীত পরিবর্তন প্রসঙ্গে এই কথা জানান ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। তিনি আরও বলেন, মসজিদ, মন্দির, মাজারে হামলা গর্হিত কাজ। যারা এসব করে তারা মানবতার শত্রু। বিতর্ক সৃষ্টির প্রয়াস,
আমাদের প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেব না। আমরা হলাম ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা। বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্য উদ্বেগজনক। বাংলাদেশের সার্বভৌমত্ব নয়, আওয়ামী লীগের জমিদারি পুনরুদ্ধারে কাজ করছে তারা, এসব বলেছেন বিএনপি নেতারা। তাদের অভিযোগ, 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড ছিল দুরভিসন্ধিমূলক। এই হত্যাকাণ্ড নিয়ে খুলতে শুরু করেছে প্যান্ডোরার বাক্স। নির্বিচারে ছাত্র জনতা হত্যায় শেখ হাসিনা সহ দায়ীদের বিচারের দাবিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির এই বিক্ষোভ মিছিল। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামী লীগের শাসন আমলে গুম, খুন ও পিলখানা হত্যায় জড়িতদের শাস্তির দাবি জানান বিএনপি নেতারা। আজকে শেখ হাসিনা ভারতে বসে ভারতের সাথে মিলে যে চক্রান্ত করছে, যে ষড়যন্ত্র করছে, আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সকল চক্রান্ত, সকল ষড়যন্ত্র প্রতিহত করব। এদিকে নার্সেস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি কথা বলেন বাংলাদেশ নিয়ে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য ও পিলখানা হত্যা ইস্যুতে। বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক, বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে আসুক, বাংলাদেশের মানুষ একটি সার্বভৌম দেশে বসবাস করুক, এটা কি ভারতের নীতি নির্ধারকরা তারা মোটেই পছন্দ করছেন না? পিলখানা হত্যাকাণ্ডের মতো ঘটনা, এইটা নিয়ে সংশয় দীর্ঘদিনের, এটা কারা ঘটিয়েছে? আজকে কিন্তু প্যান্ডোরার বাক্স খুলতে শুরু করেছে। এদিকে রাজধানীর নয়াপল্টনে বিভিন্ন জেলা থেকে আসা ত্রাণ সামগ্রী সংগ্রহ শেষে দলটির নেতা ডাক্তার জাহিদের অভিযোগ, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ছাত্র জনতার আন্দোলনে পরাজিতরা। জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর, সেই সুযোগ সৃষ্টি করার জন্য যতটুকু সহযোগিতা করা প্রয়োজন, রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সকল স্বাধীনতাকামী সার্বভৌমত্বে বিশ্বাসী মানুষ করবে বলে আমরা বিশ্বাস করি। বন্যা দুর্গত এলাকায় বিএনপির মেডিকেল টিম সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দিচ্ছে বলেও জানান ডাক্তার AZM জাহিদ হোসেন। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গত 15 বছর শুধু শেখ হাসিনা সরকারের কথা শুনতে হয়েছে। প্রকৃত ঘটনার অনেক কিছুই জানতে পারেনি মানুষ। যুক্তরাষ্ট্র থেকে নিজের ইউটিউব চ্যানেলে এসব বলেছেন তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদ। জানান, গোলাগুলির খবরে অল্প সময়ের মধ্যে পৌঁছে গিয়েছিল র্যাব। তাদের পিলখানায় ঢুকতে দিলে অনেক কম হতো ক্ষয়ক্ষতি। 1.5 দশক পর অন্তরাল সরিয়ে সামনে এলেন সাবেক সেনাপ্রধান মইনু আহমেদ। নিজের নামে ইউটিউব চ্যানেল খুলে জানালেন বিডিআর বিদ্রোহের সময় তার ভূমিকার কথা। দাবি করেন বিডিআর বিদ্রোহের প্রকৃত ঘটনা এখনও প্রকাশ পায়নি। র্যাবকে সে সময় পিলখানায় প্রবেশ করতে দিলে ক্ষতি অনেক কম হতো। এমনকি তাকে তৎকালীন প্রধানমন্ত্রী ডেকে নিলেও নানা কর্মকাণ্ডে সময়ক্ষেপণ করা হয়। ক্যাপ্টেন শফিকের নেতৃত্বে 350 জন র্যাবের সদস্য নিয়ে তিনি পিলখানা এলাকায় পৌঁছে যান। তিনি পৌঁছে যান উত্তর এলাকায় 10টার আগেই। তারপর তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে অনুমতি চান পিলখানায় প্রবেশ করার জন্য, যেটা তিনি পাননি। তাকে যদি পারমিশন দেওয়া হতো ভিতরে প্রবেশ করার জন্য, বিদ্রোহীরা তখনও সংগঠিত হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতিও করতে পারেনি। তিনি ইজিলি তাদেরকে কন্টেইন করতে পারতেন এবং কিছুক্ষণ পরেই আমরা এসে তার সাথে মিলিত হয়ে বিদ্রোহীকে কন্টেইন করে তাদেরকে দমন করা আমাদের পক্ষে অতি সহজ হয়ে পড়ত, আর তারাও কোনো অফিসারকে খুন করতে পারত না। ঘটনার অনুসন্ধানে সেনাবাহিনীকে তদন্ত আদালত করতে দেয়নি সেই সময়ের আওয়ামী লীগ সরকার। প্রকৃত ঘটনা অনেক কিছুই আমাদের জানা নেই এবং জনগণও জানতে পারিনি। যখন আমি সেনাবাহিনীর পক্ষ থেকে আদেশ দিয়েছি তদন্ত আদালতের, তখন আমাকে বলা হলো যে সরকার যখন তদন্ত আদালত করছে তখন আবার সেনাবাহিনীর পক্ষ থেকে এই আদালতের প্রয়োজনটা কি। বিডিআর বিদ্রোহ নিয়ে শীঘ্রই একটি বই প্রকাশিত হবে বলে জানান সাবেক সেনাপ্রধান মইনু আহমেদ। বিডিআর হত্যাকাণ্ডের উপর একটি বই আমি লিখেছি, যা মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।
দর্শক, ছাত্র আন্দোলনের সমর্থনে বিক্ষোভ করে আরব আমিরাতে সাজা পেয়ে মুক্তির পর দেশে ফিরছেন 12 বাংলাদেশি। আরও জানাতে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, কি আপডেট আছে আপনার কাছে? তারা বিমানবন্দরে নেমেছেন কিনা? আতিক, এই মুহূর্তে আমরা যতটুকু জেনেছি যে 12 জন আসছে তার মধ্যে একজন কিন্তু এর মধ্যে নেমে এসছেন, আর বাকি 11 জন তারা পরবর্তী ফ্লাইটে আসে। আমি যে একজন নেমে আসছেন বা এখানে এসে গেছেন, তার নাম হচ্ছে বিশ্বজিৎ দে। তিনি আসলে বোয়ালখালী কানুঙ্গুপাড়া ওনার বাড়ি। তো উনি আসলে এই কিছুক্ষণ আগেই এই এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছেন। তিনি শারজাহ থেকে এয়ার আরাবিয়া করে এখানে এসছেন। বাকি যারা আসছেন তারা পরবর্তী যে ফ্লাইট, সেই ফ্লাইটে করে আরও 11 জন আছেন, সেই 11 জন তারা আসবেন। এবং আমরা যতটুকু জেনেছি তাদের আসারও একেবারেই অল্প কিছুক্ষণের মধ্যে তারাও হয়তো বের হয়ে যাবেন, এখানে আসবেন, সেই বিষয়টা আমরা আসলে জেনেছি। তবে প্রাথমিকভাবে যারা এসছেন তার কাছে আসলে জেনে সেই যে অভিব্যক্তিটা আসলে জানিয়েছে যে তার কাছে আসলে খুবই ভালো লাগছে তিনি যে দেশে আসতে পেরেছেন খুব সহজেই, সেজন্য সরকারকে তিনি আসলে আন্তরিকভাবে ধন্যবাদ দিয়েছেন। কারণ তার 10 বছরের সাজা হয়েছিল, সেখানে আসলে তার কোনো কিছু করার ছিল না। 16 বছর ধরে তিনি প্রবাসে ছিলেন। তার যে সেখানে যে ব্যবসা প্রতিষ্ঠান ছিল বা দোকান ছিল, সেটি আসলে কোনো কিছু ছাড়াই তিনি চলে এসেছেন। তো তিনি যে আসতে পেরেছেন বা এই যে সাজাটি মকুফ হয়েছে, সেটি তার জন্য আসলে চরম খুশির বিষয়। এছাড়া আমরা আরও দেখছি যে যারা স্বজনরা তারা কিন্তু অনেক জায়গায় তারা উপস্থিত হয়েছেন। আমরা একজন স্বজনের সাথে একটু কথা বলতে চাইবো, তারা যে এখানে আছেন, একটু স্বজনদের সাথে একটু কথা বলতে চাই। আপনি একটু যে আপনারা কে আসছে আপনার এবং কেমন লাগছে যদি একটু বলতেন। আমাদের তো এখন খুব ভালো লাগতেছে যে আমার ভাই ওইখানে ধরা পড়ছিল, এখন আসতেছে, মোটামুটি আমার ভালো লাগতেছে। আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, ডক্টর ইউনূস সাহেবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে। আমার তরফ থেকে, আমার ফ্যামিলির তরফ থেকে। আমার ভাই ওইখানে ব্যবসা করতো, আলাইন থেকে দর্শকদেরকে আমার ভাই ওইখানে ব্যবসা করতো, 3টা দোকান ছিল। এবার আমার ভাইয়ের বউ বাচ্চা ওইখানে, এখন খালি হাতে ফেরত আসতেছে, বউ বাচ্চা রেখে ওইখানে। কত বছরের সাজা হয়েছে সেটা আমি ঠিক বলতে পারবো না কত বছরের সাজা হয়েছে, কারণ তার সাথে তো যোগাযোগই করতে পারি না আমরা। এই যে সব মিলিয়ে একটা অনিশ্চয়তা ছিল, সেই অনিশ্চয়তাটা কেটে গেছে। তো তাদের যে ফ্যামিলি পরবর্তীতে কি আপনারা দাবি করছেন যদি একটু বলেন। আমরা চাই সরকার একটা পুনর্বাসন করুক, এটা আমাদের দাবি। যে এখন আমাদের ফ্যামিলির উপর দিয়ে কী বয়ে যাচ্ছে সেটা আপনারা ভালো বলতে পারবেন, কারণ আমার ভাই ছিল আমাদের সংসারের একজন মূল খুঁটি, তার উপরে ডিপেন্ড করতো সব কিছু। ধন্যবাদ আপনাকে। আমরা এরকম আরো অনেকেই কিন্তু এখানে অপেক্ষা করছেন, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। যারা 11 জন রয়েছেন, সেই 11 জন আসার কিন্তু তারা অপেক্ষা করছেন। তো সার্বিকভাবে যেটি বলা চলে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে যে 57 জন শাস্তি পেয়েছিলেন, তাদের মধ্যে এই 12 জন তারা আসার অপেক্ষায় আছেন স্বজনরা। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। আতিক। জি রনি, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকে। বিদেশে অর্থ পাচারের অভিযোগ থেকে বিএনপির 8 শীর্ষ নেতাকে অব্যাহতি দিয়েছে দুদক। তারা হলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান, সোহেল এম মোর্শেদ খান এবং তাবিথ হাওয়াল। 2018 সালে 11 জাতীয় সংসদ নির্বাচনের আগে ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়, তবে সত্যতা না পাওয়ায় অব্যাহতি দেওয়া হয়। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে বাড্ডা থানার হত্যা মামলায় 3 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় আগারওয়ালাকে। অসুস্থতার কারণ দেখিয়ে জামিন চান তার আইনজীবী, তবে জামিন আবেদন বাতিলের দাবি জানান প্রসিকিউশনকে সহায়তাকারী আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডিকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন বিধি অনুযায়ী সুযোগ সুবিধা দেওয়ার। কঠোর নিরাপত্তায় খুলেছে দেশের সব পোশাক কারখানা। সকালে শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করেন শ্রমিকরা, পুরোদমে চলছে কাজ।
তবে শ্রমিকদের বিক্ষোভের কারণে সাভারের কয়েকটি কারখানা বন্ধ রয়েছে। শিল্পাঞ্চলে মোতায়েন রয়েছে যৌথ বাহিনীর সদস্যরা। এদিকে পোশাক কারখানায় নাশকতায় জড়িত থাকার সন্দেহে সাভারে 2 জনকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। দ্রুতই সব অস্থিরতার নিরসন হবে। বিভিন্ন রাজনৈতিক দল ও কারখানা মালিকদের সাথে বৈঠক করেছে সরকার। বিআইজিডির কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এই কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা একটা পুলিশ পারবে না, আর্মি বিজিও পারবে না, এটা নিয়ে যথেষ্ট উন্নয়ন হয়েছে। আর আমি কমার্স মিনিস্টারের সাথে স্টেট বডির সাথে আলাপ করছি, কালকে পরশু আমার একটা গ্রুপের সাথে বলবো, ওদেরকে বলা হয়েছে সবাই আসছে, বড় বড় যারা সাপ্লাই আছে তারাও আসছে, তাদেরকে যথেষ্ট কি বলবো মেসেজ দেওয়া হয়েছে। ক্ষমতায় টিকে থাকতে শীর্ষ সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের রক্ষা করতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় প্রেস ক্লাবে ত্বকী হত্যার 11.5 বছর উপলক্ষে গোলটেবিল আলোচনায় একথা বলেন বক্তারা। আহ্বান জানান সাগরণী হত্যা সহ আলোচিত মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার। নারায়ণগঞ্জে স্কুল ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার বিচার নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এই গোলটেবিল বৈঠক, যাতে অংশ নেন শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব সহ বিশিষ্ট জনেরা। এই তিনটি বক্তারা বলেন, ক্ষমতায় টিকে থাকতে ওসমান পরিবারের মতো বাংলাদেশের আনাচে কানাচে সন্ত্রাসের জনপদ তৈরি করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমান পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতির কথা জানানোর পরে ত্বকী হত্যার সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। শেখ হাসিনা বলেছিল শামীম ওসমানের মতো তার 300 লোক দরকার, এবং সত্যি সত্যি এই 300টি দানবীয় শক্তি সে কিন্তু তৈরি করতে পেরেছে। আলোচনায় উঠে আসে সাংবাদিক দম্পতি সাগর রুনি সহ নানা হত্যাকাণ্ডের কথা। এসব খুনের বিচার শুরু হলে অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের আস্থা বাড়বে বলেও মত আলোচকদের। খালি প্রতিহিংসার জন্য আসছেন, নাকি দেশকে একটা অন্ধকার অবস্থা থেকে একটা আলোর অবস্থায় নিয়ে যাওয়ার জন্য অন্তর্বর্তীকালীন কাজগুলো সম্পন্ন করার জন্য আসছেন? তার অ্যাসিড টেস্ট হবে ত্বকী হত্যাকাণ্ড বিচারের জন্য কি পদক্ষেপ কতটুকু আপনি গ্রহণ করছেন। আমি এই চ্যালেঞ্জই এই অন্তর্বর্তী সরকারের সামনে দিতে চাই। অনেক সময় সরকার তার যে ইচ্ছা ব্যক্ত করে বা মানুষের যে প্রত্যাশা তৈরি হয়, তাদের কার্যক্রমের মধ্য দিয়ে সেটার বিপরীত ঘটনা ঘটে যায়। তা আমরা চাই যে সেটা না ঘটুক। তারা বলেন, বিচার ব্যবস্থাকে শক্তিশালী করার উপায় নিয়ে নতুন করে ভাবতে হবে উপদেষ্টাদের। মন্তব্য করেন, ঢালাও মামলায় পার পেয়ে যেতে পারে অপরাধীরা, তাই এ বিষয়ে বিশেষ নজর দিতে হবে সরকারকে। পাহাড় সমান মামলা যার বিরুদ্ধে হওয়ার কথা, সেগুলি কোনো হলো যদি না হয়, এমন একটা মামলা যেটা কোনো দাঁড়াবে না, তাহলে তো এটা একরকম তাকে রক্ষা করার একটা ব্যবস্থা, সেগুলি যেন না হয় সেজন্য। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুতে বাস ট্রাক সংঘর্ষে বাবা ছেলে সহ নিহত হয়েছেন 3 জন, আহত অন্তত 7 জন। পুলিশ জানায়, ভোরে সিরাজগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল একটি বাস, পথে যমুনা সেতুর 13 নম্বর পিলারের কাছে পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলে মারা যান 3 জন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর মরদেহ রাখা হয়েছে হাসপাতালের মর্গে। দুর্ঘটনা কবলিত বাস জব্দ করেছে পুলিশ। দেশের বাইরের খবর জানাবো। আবারও অশান্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্য। দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেছে 6 জনের, আহত কয়েকজনের অবস্থাও গুরুতর। এমন অবস্থায় বন্ধ ঘোষণা করা হয়েছে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান। জাতিগত সংঘর্ষে আবারও উত্তপ্ত ভারতের মণিপুর। রাজ্যটিতে নতুন করে মাথাচাড়া দিচ্ছে সহিংসতা। শনিবার রাজ্যটির জিরিবাম জেলার পাহাড়ি এলাকায় ঘুমন্ত অবস্থায় থাকা এক বৃদ্ধকে গুলি করে হত্যা করেছে অস্ত্রধারীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, দুর্বৃত্তরা জেলা সদর থেকে 5 কিলোমিটার দূরে একটি বাড়িতে প্রবেশ করে ঘুমন্ত ওই ব্যক্তিকে
হত্যা করে। পরে এ ঘটনার জেরে দুই সম্প্রদায়ের মধ্যে শুরু হয় তুমুল গোলাগুলি। নিহত হন দুপক্ষের বেশ কয়েকজন। নিহতদের মধ্যে 3 জনই পাহাড়ি সশস্ত্র বাহিনীর সদস্য। জানা গেছে আহত কয়েকজনের অবস্থাও গুরুতর। নিরাপত্তার স্বার্থে আসাম সীমান্তবর্তী রাজ্যটির সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে মণিপুর প্রশাসন। চলতি সপ্তাহের শুরু থেকেই জিরিবামে চলছে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা। এছাড়াও মণিপুরের বিভিন্ন স্থানে কুকি বিদ্রোহীদের ড্রোন ও রকেট হামলায় বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে। বিষ্ণুপুরে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে রকেট হামলায় প্রাণ যায় একজনের। গেল বছরের মে মাসে মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে শুরু হয় জাতিগত সহিংসতা। সে সময় রাজ্য জুড়ে থেমে থেমে চলা সংঘাতে প্রাণ যায় কমপক্ষে 250 মানুষের। জান্নাতুল সাদিয়া, চ্যানেল 24। দর্শক, আপডেট 24 এর আজকের আয়োজনে এতটুকুই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।